এমন একটা নির্বাচন জেতার জন্য ঠিক কি লাগে যেখানে হার জিতের ফয়সালা হয় হাতে গোনা কয়েকটা ভোটে? চলুন আজ আমরা রাজস্থানের চৌমু নামের সেই রাজনৈতিক যুদ্ধক্ষেত্রকে ব্যবচ্ছেদ করি। এখানে প্রত্যেকটা ভোট ভবিষ্যতের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটা শুধু মামুলি রাজনীতি নয়, এটা আধুনিক ভারতীয় নির্বাচনের শরীর বৃত্তান্তের এক ডেটা চালিত অনুসন্ধান। আমরা এখন রাজস্থানের চৌমুটিতে। বাইরে থেকে দেখতে আর ৫টা সাধারণ শহরের মতোই, কিন্তু রাজনীতির দিক থেকে দেখলে এখানটার পরিস্থিতিটা যেন একটা দড়ির উপর দিয়ে হাঁটার মতো খেলা। একেই বলে সুইং সিট, মানে এমন এক জায়গা যেখানে রাজনৈতিক হাওয়ার যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, আর প্রত্যেকটা নির্বাচনী হয়ে ওঠে রুদ্ধশ্বাস একটা থ্রিলার। তো চৌমুকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটা রোডম্যাপ তো লাগবে, তাই না? আমরা প্রথমে দেখব একটা সুইং সিট হিসেবে এর গঠনটা ঠিক কী রকম। তারপর শুনব এখানকার মানুষের মনের কথা, তাদের অভিযোগগুলো। ডেটাগুলো আমরা একটা এক্স-রে প্লেটের মতো করে দেখব, আর সেখান থেকে জয়ের একটা পথ বের করার চেষ্টা করব। আর সবশেষে আমরা দেখব ভোট গুনার পর আসল কাজটা কী। চলুন শুরু করা যাক আমাদের বিশ্লেষণ। আচ্ছা, চৌমুকে কেন একটা ভলাটাইল সুইং সিট বা অস্থির আসন বলা হয়? এর আসল কারণটা কি? কারণটা হলো এখানকার ভোটারদের মতিগতি বোঝা খুব কঠিন, যা যে কোনো ভবিষ্যৎবাণীকে একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। দেখুন, গত ৩০ বছরে চৌমুরুর আনুগত্য কখনো স্থির ছিল না। ক্ষমতা বারবার প্রধান দলগুলোর মধ্যে হাতবদল হয়েছে। এটা এমন কোনো জায়গা নয় যেখানে কোনো দলের একটা নিরাপদ বা বাঁধা ভোট ব্যাংক আছে। এটা এমন এক জায়গা যেখানে রাজনৈতিক ভাগ্য প্রায় প্রত্যেক নির্বাচনেই নতুন করে লেখা হয়। একবার ভাবুন তো, ২০০৮ সালে এই আসনে জয় পরাজয়ের ফয়সালা হয়েছিল মাত্র ১৩৫টা ভোটে। মানে একটা ছোট অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে সবাই একদিকে ভোট দিলেই তো হয়ে যায়। এই একটা তথ্যই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চৌমুতে প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা মানুষের মতামত কতটা গুরুত্বপূর্ণ। এবার চলুন রাজনৈতিক স্ট্র্যাটেজির ঘর থেকে বেরিয়ে চৌমুর রাস্তায় নামা যাক। এখানকার সাধারণ মানুষের জীবনে আসলে কি চলছে, কোন বিষয়গুলো তাদের সত্যিই ভাবাচ্ছে, তাদের আসল সমস্যাগুলো কি? গ্রামের ভাঙা রাস্তা হোক বা রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া দাম, এগুলো কিন্তু শুধু একটা লিস্টের কয়েকটা পয়েন্ট নয়। এগুলো হলো সেই রোজকার লড়াই যা সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে। আর এই লড়াইয়ের ওপর ভিত্তি করে ভোটাররা ঠিক করেন তাদের নেতারা কতটা বিশ্বাসযোগ্য। এই কথাটা কোনো রাজনৈতিক বিশেষজ্ঞের নয়, এটা এখানকারই একজন সাধারণ ভোটারের মনের কথা। কাজ কম, প্রতিশ্রুতি বেশি, এই একটা ছোট্ট লাইনেই লুকিয়ে আছে অপূর্ণ প্রতিশ্রুতির প্রতি মানুষের গভীর হতাশা আর অবিশ্বাস। আর জানেন, এই যে প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতিটা, এটা শুধু রাজনীতির ব্যাপার নয়, এটা সরাসরি আমাদের সাংবিধানিক মূল্যবোধের একেবারে কেন্দ্রে আঘাত করে। আর সেই মূল্যবোধটা হলো মর্যাদা। যখন মানুষের সাধারণ প্রয়োজনগুলোকেও অবহেলা করা হয়, তখন তাদের মর্যাদাবোধে আঘাত লাগে। সত্যিকারের নেতৃত্ব মানে শুধু প্রতিশ্রুতি দেয়া নয়, বরং মানুষের কথা মন দিয়ে শোনা এবং সেই সমস্যার সমাধানের জন্য দায়িত্বের সাথে কাজ করা। এতক্ষণ তো আমরা মানুষের অনুভূতি আর অভিযোগের কথা শুনলাম। এবার চলুন তথ্যের গভীরে ডুব দেওয়া যাক, কারণ ডেটা অনেকটা এক্স-রে প্লেটের মতো, যা চৌমুর রাজনৈতিক শরীরের ভেতরের আসল ছবিটা আমাদের সামনে পরিষ্কার করে দেবে। দেখুন, সংখ্যাগুলো কিন্তু বেশ মজার একটা গল্প বলছে। ২০২৩ সালে কংগ্রেস ২০১৮ সালের থেকে তাদের ভোট শেয়ার সামান্য একটু বাড়িয়েই আসনটা জিতে নেয়। আমরা এখানে মাত্র কয়েক শতাংশ ভোটের এদিক ওদিকের কথা বলছি, কিন্তু এমন একটা হাড্ডাহাড্ডির লড়াইয়ে এই সামান্য পরিবর্তনটাই একটা রাজনৈতিক ভূমিকম্পের সমান। যেখানে প্রত্যেকটা ভোট এত গুরুত্বপূর্ণ, সেখানে প্রায় ১০% তফসিলি জাতিভুক্ত জনসংখ্যা শুধুই একটা সংখ্যা নয়, তারা একটা নির্ণায়ক রাজনৈতিক শক্তি। ঐতিহাসিকভাবে যে দলই তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছে, তারাই একটা বড় সুবিধা পেয়েছে। তাই এই সম্প্রদায়কে সাথে নিয়ে জোট তৈরি করাটা জয়ের পথে একটা খুব জরুরি পদক্ষেপ। এই SWOT অ্যানালিসিসটা দেখুন, পুরো যুদ্ধক্ষেত্রের ছবিটা পরিষ্কার করে দেয়। যেমন ধরুন, একজন শক্তিশালী প্রার্থী থাকাটা একটা বিরাট শক্তি, কিন্তু এই আসনের অস্থির ইতিহাসটা একটা ধ্রুবক দুর্বলতা। আবার প্রতিষ্ঠান বিরোধী মনোভাবকে কাজে লাগানোর সুযোগ যেমন আছে, তেমনি বিপক্ষের শক্তিশালী সংগঠনের
হুমকিও রয়েছে। প্রত্যেকটা ক্যাম্পেইনকে এই শক্তি, দুর্বলতা, সুযোগ আর হুমকির জটিল জাল ভেদ করেই এগোতে হয়। বেশ, আমরা তো রোগটা নির্ণয় করে ফেললাম, রোগের লক্ষণ এবং তার পেছনের কারণগুলো আমরা বুঝেছি। এখন তাহলে প্রেসক্রিপশনের পালা, তাই না? এই জটিল বিশ্লেষণকে একটা জেতার মতো কার্যকর কৌশলে পরিণত করা যায় কিভাবে? আমাদের প্রস্তাবিত সমাধানটা হল একটা 4 স্তরীয় কৌশল, যাকে আমরা বলছি চতুর্মুখী মতবাদ। এর 4টে প্রধান স্তম্ভ আছে: বুদ্ধিদীপ্ত নির্বাচনী জোট, মাঠ পর্যায়ে অক্লান্ত সংগঠন, একটা শক্তিশালী এবং স্পষ্ট বার্তা, আর সম্পদের সঠিক ব্যবহার। এর কোনো একটাও একা কাজ করবে না, এগুলোকে একটা ভালো করে তেল দেওয়া যন্ত্রের মতো একসাথে কাজ করতে হবে। একটা সফল ক্যাম্পেইন কিন্তু এমনি এমনি হয় না, এর জন্য নিখুঁত পরিকল্পনা লাগে। এই 90 দিনের কাউন্টডাউন প্ল্যানটা দেখুন। এটা দেখাচ্ছে কিভাবে ধাপে ধাপে গতি তৈরি করা হয়। শুরুটা হয় ডেটা আর সমীক্ষা দিয়ে, তারপর সেটা ছড়িয়ে পড়ে জনসভা আর ডিজিটাল প্রচারে, আর শেষ হয় নির্বাচনের দিন প্রত্যেকটা সমর্থককে ভোট কেন্দ্রে নিয়ে আসার নিখুঁত চেষ্টায়। প্রত্যেকটা ধাপ আগেরটার ওপর ভিত্তি করে তৈরি, এখানে ভাগ্যের ওপর কিছুই ছাড়া হয় না। দেখুন, নির্বাচন জেতা তো গল্পের শুরু মাত্র। একজন নেতার আসল পরীক্ষা তো শুরু হয় তার পরের দিন থেকে। চলুন এবার প্রচারণার কোলাহল থেকে বেরিয়ে রাজনৈতিক ক্ষমতার আসল উদ্দেশ্যটার দিকে নজর দেয়া যাক। আর সেটা হলো সুশাসন এবং মানুষের সাথে একটা দীর্ঘস্থায়ী বিশ্বাসের সম্পর্ক তৈরি করা। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জনগণের রায় বা জনদেশ পাওয়াটা কোনো ট্রফি জেতার মতো ব্যাপার নয়, এটা একটা বিশাল দায়িত্বের শুরু। একজন ভোটার যে বিশ্বাসটা আপনার ওপর বিনিয়োগ করছে তার আসল রিটার্ন হল সুশাসন, মানে প্রতিশ্রুতি পূরণ করা আর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দিনরাত কাজ করা। আজকের দিনে ডেটা ছাড়া ক্যাম্পেইন ভাবাই যায় না, কিন্তু এর সাথে একটা নৈতিকতার প্রশ্নও জুড়ে আছে। ভারতের আইন অনুযায়ী একজন ভোটারের তথ্য তার পরিচয়েরই একটা অংশ। তাই প্রচারের সময় সেই তথ্যের গোপনীয়তা রক্ষা করা এবং তার সম্মতি নেওয়া শুধু একটা আইনি বাধ্যবাধকতা নয়, এটা ভোটারের প্রতি সম্মান দেখানোরও একটা স্পষ্ট চিহ্ন। আর সবশেষে আমরা এই একটা প্রশ্ন নিয়ে আপনাদের ভাবাতে চাই। যখন প্রচারের শোরগোল থেমে যায় আর ভোট গোনা শেষ হয়, তখন একজন নেতার আসল সাফল্য কিভাবে মাপা উচিত? শুধু নির্বাচনে জেতার নিরিখে, নাকি মানুষের জীবনে আনা ইতিবাচক পরিবর্তনের নিরিখে? সম্ভবত এটাই হলো সবথেকে জরুরি প্রশ্ন।